পুনর্গত আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পুনর্গতার সকল দর্শক, আপনারা জানেন যে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আমরা এই আলোচনায় অংশগ্রহণ করি। আজকে আমাদের এই আলোচনায় উপস্থিত আছেন ডিবিসি নিউজের বগুড়া জেলার সিনিয়র স্টাফ রিপোর্টার মোহন আকন্দ ভাই। মোহন আকন্দ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে সারা দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। আসলে বগুড়ার মানুষ এই নির্বাচন নিয়ে কি ভাবনা তাদের, কি চিন্তাধারা, তারা কিরকম করে তাদের পছন্দের প্রার্থীদেরকে বাছাই করার পরিকল্পনা করছে। আর এই বিষয়টা আমরা জানার এই জন্য আমাদের জন্য সহজ হবে, সেটি হচ্ছে আমাদের যে এখানে আজ উপস্থিত আছেন মোহন ভাই। তিনি এই ইলেকশনের যে সার্বিক পরিস্থিতি সেটি নিয়ে সদ্য তিনি কাজ করেছেন। মোহন ভাই, আমি শুরুতে আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে আসন্ন তো সামনে জাতীয় সংসদ নির্বাচন, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। বগুড়ার মানুষ আসলে ভোট নিয়ে তাদের প্রতিক্রিয়া কি এবং তারা কি ভাবছে? ধন্যবাদ অরূপ। আসলে আমি গত 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 4 দিন টানা বগুড়া 7টি আসনে কাজ করেছি এবং কাজ করতে গিয়ে দেখেছি যে মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা। সংসদ নির্বাচন যেটা অন্তর্বর্তী সরকার বলেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটি নিয়ে জনগণের মধ্যে খুব উৎসাহ এবং রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, তারপরে গণ অধিকার পরিষদ, যে কটা দলের সঙ্গে কথা বলেছি, এদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান, দলীয় যে অবস্থান আছে, রাজনৈতিক কর্মীদের যে নেতাকর্মী, তারা সবাই কিন্তু এখন নির্বাচনমুখী। ভাই, আমরা তো মোটামুটি এটা সবার একটা মুখে মুখে একটা কথা আছে যেটা পূর্ব থেকে প্রচলিত, যে বগুড়া বিএনপির ঘাঁটি। তো ভাই, সামনে যেহেতু নির্বাচন, এখন কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নাই, কিন্তু অন্যান্য কোন কোন দল এখনো নির্বাচনের মাঠে সরব আছে বলে আপনি দেখলেন? আমি তো এর আগে বললাম যে আমরা বিএনপি কে পেয়েছি মাঠে। বিএনপি, আপনারা জানেন যে একাধিক প্রার্থী, সম্ভাব্য যারা মনোনয়ন প্রত্যাশী, তারা মাঠে রয়েছেন, তাদের পক্ষে নেতাকর্মী রয়েছেন এবং জনগণের মধ্যেও ব্যাপক উদ্দীপনা। এর পাশাপাশি আমরা জামাত ইসলামীকে দেখেছি, তারা ইতিমধ্যে প্রত্যেকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তাদের নেতাকর্মীরা মাঠে রয়েছেন, রাত দিন তারা প্রচার করে যাচ্ছেন। এবং এর পাশাপাশি ইসলামী আন্দোলন, তারা কিন্তু বড় 7টি আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে। এর পাশাপাশি গণ অধিকার পরিষদ, তারাও কিন্তু বগুড়া 2 মানে শিবগঞ্জ এবং বগুড়া 4 কাহারমন্দির আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে। মোটামুটি যেসব দল, এবং আরেকটা দল আমার মাহমুদুল হক সাহেবের একটা দল রয়েছে, তারাও কিন্তু 7টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। যেসব দলের কথা বললাম, তারা কিন্তু যারা প্রার্থী ঘোষণা করেছে এবং যারা সম্ভাব্য প্রার্থী এখনো ঘোষণা করেনি, বিএনপি, তারা কিন্তু সবাই মিলে, তাদের নেতাকর্মীরা কিন্তু ভোটের মাঠে অ্যাক্টিভ। ভাই, আপনি তো রুট লেভেলে একদম কাজ করেছেন, তো কয়েকটি দল কিন্তু পিআর নিয়ে খুব আলোচনা করছে। তো মোটামুটি আপনি যে রুট লেভেলে গেলেন, আসলে তারা কি পিআর এর ব্যাপারে কোনো কিছু জানে কি? এ ব্যাপারে কি স্পষ্ট ধারণা আছে তাদের? কাজ শুরুর আগে আমি কিন্তু এটা নিয়ে কৌতূহলী ছিলাম যে পিআর নিয়ে কয়েকটি দল মাঠে সক্রিয় রয়েছে এবং তারা বিভিন্ন রাজপথে কর্মসূচি পালন করছে বিভিন্ন ধরনের। বিশেষত জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন, এই দুটি দল তারা পিআর এর পক্ষে মাঠে রয়েছে। কিন্তু আমি সত্যি কথা বলতে কি যে আমি 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে 7টি আসনে আমি কাজ করেছি, সেই সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 12 ঘন্টা বলা যায়, বিভিন্ন আসনগুলো কাজ করেছি কয়েকদিন ধরে। কোথাও কিন্তু কোনো দলের নেতাকর্মী কিন্তু পিআর নিয়ে কোনো কথা বলে নাই। তারা শুধুমাত্র মানে নির্বাচনে তাদের প্রার্থীরা কি করবে, জনগণের কি প্রত্যাশা, সে প্রত্যাশা পূর্ণ তাদের যে পরিকল্পনা, সে কথাগুলো বলেছে। বিশেষত আমি যদি বলি জামাত ইসলামী, ইসলাম আন্দোলন, তারা কিন্তু প্রত্যেকটা আসনে প্রার্থী দিয়েছে, বগুড়া 7টি আসনে। তাদের কারো মুখে কিন্তু পিআর নিয়ে কোনো কথা শুনি। এবং সবচেয়ে মজার বিষয় হলো, যারা ভোটার, সাধারণ জনগণ, তাদের মধ্যে কিন্তু পিআর নিয়ে কোনো আগ্রহ নেই। তাদের একটাই আগ্রহ যে ভোট আসছে, ভোট কবে হবে এবং কোন দলের প্রার্থীকে, এটা তারা জানার চেষ্টা করছে। যে ইতিমধ্যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন যেহেতু প্রার্থী ঘোষণা করছে, বিএনপির প্রার্থীকে, বিএনপি প্রার্থী কারা হচ্ছেন, কোন আসনে, যেহেতু একাধিক সম্ভাব্য প্রার্থী সক্রিয় রয়েছে, তাদের নেতাকর্মী সহ জনগণের মধ্যে যারা আগ্রহ যে বিএনপি কোন আসনে কাকে দেয়, এখানে কিন্তু পিআর নিয়ে কারো কোনো বক্তব্য শুনে নাই, কোনো আগ্রহ জনগণের মধ্যে না দেখেছি কোন দলের নেতাকর্মীর মধ্যে। যেটা আসে রাজনৈতিক কর্মসূচির মধ্যে আছে, কিন্তু কোন আসনে, বগুড়ার 7টি আসনে কোথাও কিন্তু পিআর নিয়ে কোনো না কথা শুনেছি রাজনৈতিক দলগুলোর মুখে, বিশেষ করে জামাত
জামাত ইসলামী ইসলাম দল এবং জনগণের মুখে আমি শুনে নেই এটা। ভাই আপনার কথার সাথে একটু তাল মিলিয়ে একটা কথা বলতে চাই যে বগুড়া ৭ আসনে কিন্তু সবার আগে দেখেছি আমরা যে জামাত ইসলামী তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তো এই ব্যাপারে জামাতের নেতাকর্মী এবং যে ওই সকল আসনের জনগণ তাদের কি আর কি মতামত বা তারা কিরকম ভাবে দেখছে এটাকে? অরূপ, আমি প্রত্যেকটা আসনে কাজ করতে গিয়ে দেখেছি যে আগে ভাগে প্রার্থী ঘোষণার কারণে জামাতের প্রত্যেকটা কর্মী কিন্তু সেই আসনে তাদের প্রার্থীর পক্ষে প্রচারে নেমে পড়েছেন। তারা বিভিন্ন ভাবে জনগণের কাছে যাচ্ছেন এবং আগামীতে তাদের প্রার্থী নির্বাচিত হলে সেই এলাকায় কি উন্নয়ন করবেন সেগুলো তারা বোঝাচ্ছেন এবং জাতীয়ভাবে জামাতের পক্ষে যদি সরকার গঠন করে সেভাবে তখন কি হবে এগুলো তারা বলছেন। একটা মজার বিষয় দেখলাম, একটা পরিবর্তন সূক্ষ্ম। আমি নিজে ভোট দিয়েছি 91 সালে এবং আমি সাংবাদিকতায় যখন শুরু করি 2001 সাল থেকে আমি সাংবাদিক মানে ভোট কাভার করছি। তো যে জিনিসটা দেখলাম জামাত ইসলামের মধ্যে যে ইতিপূর্বে জামাতের কোনো আসনে কোনো প্রার্থীকে কিন্তু জামাতের সম্ভাব্য যে মনোনীত প্রার্থীর পক্ষে কিন্তু কখনো প্রচারণা দেখি নাই। তারা যেটা করতো দলীয়ভাবে করতো। কিন্তু এবার দেখেছি যে বিভিন্ন আসনে জামাতের মনোনীত যে প্রার্থী যারা আছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় জনগণের মধ্যে যেমন সুপেয় পানি, নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, তারপর কোথাও কোনো সুযোগ সুবিধা যেগুলো আছে কিন্তু তাদের সৌজন্যে সেই প্রার্থীর নাম দেওয়া যেটা কিন্তু এর আগে জামাতের মধ্যে আমরা দেখি না এটা এবং কোনো কোনো জায়গায় দেখলাম যে তারা টি শার্ট বানিয়েছে এবং মানে অন্যান্য দল বিগত দিনে যে বড় বড় রাজনৈতিক যেভাবে দেখেছি তাদের প্রার্থীরা যে প্রচার ঠিক একইভাবে জামাতের কিন্তু প্রার্থীরা কিন্তু তাদের পক্ষে কিন্তু প্রচারণা করে সক্রিয় আছে। এটা আমার কাছে একটু ব্যতিক্রমী মনে হয়েছে। এবং আর একটু স্পষ্ট করে বলি যে বগুড়া সদরের কথা যদি বলি আমি, বগুড়া সদরে আপনি জানেন যে এখানে তারা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে একজন প্রার্থীর নামে। হ্যাঁ, একদম প্রার্থীর নামে। এটাও কিন্তু আমাদের কাছে ভিন্ন ধরে মনে হয়েছে। জামাত কিন্তু এর আগে কখনো জামাতের কখনো কিন্তু কোনো প্রার্থীর পক্ষে তারা দলীয় প্রচার করতো তারা। এটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তো ভাই বিএনপি সবচেয়ে বড় দল কিন্তু তারা বগুড়ায় তাদের বিএনপির ঘাঁটি বলা হলেও এখন পর্যন্ত তারা আসনের মানে কারা প্রার্থী হবে এরকম কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায়নি। কিন্তু মাঠে মনে হয় একাধিক নেতাকর্মী তাদের প্রচারণা চালাচ্ছে। তো এই ব্যাপারে জনগণ কি ভাবছে এবং তাদের মধ্যে আগ্রহ কেমন যে বিএনপি কবে প্রার্থী ঘোষণা করবে এরকম, আর নেতাকর্মীরাও কি কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বে আছে কিনা, যে প্রচারণা থেকে সরে আছে কিনা বা আগ্রহ নিয়ে প্রচারণা করছে কিনা, এটা রুট লেভেলে কেমন দেখলেন? না, এটা এরকম কোনো আপনি যেটা বললেন এরকম কোনো কিছু নেই। কেননা সবসময় বিএনপি বা আরো বড় যারা দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বা আগামীতে যাবেন তারা কিন্তু সবসময় তফসিল ঘোষণার আগ মুহূর্তে প্রার্থী ঘোষণা করে, এটা তাদের ট্র্যাডিশন। তার আগে তারা এটা তাদের কৌশল হতে পারে, দলীয় কৌশল হতে পারে যে সম্ভব যারা প্রার্থী তারা সবাই যেন দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে। এবং অলরেডি বিএনপির যে হাইকমান্ড থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো সম্ভব প্রার্থী কিন্তু তার পক্ষে প্রচার চালাবে না, সবাই চালাবে ধান শীষের পক্ষে। এবং বলে দেওয়া হয়েছে অনেক অলরেডি আমি যেসব জায়গায় গিয়েছি অনেক সম্ভব প্রার্থী বলেছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে কি হবে। তারা কিন্তু বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন, অন রেকর্ডে বলেছেন যে আমরা ধান শীষের, আমাকে না দিলেও আমি ধান শীষের কাজ করবো। তারা কিন্তু অঙ্গীকার করেছেন। আর জনগণ কিন্তু এটা দেখতে হবে, জনগণও এখন দেখছে যে কার কর্মকাণ্ড কেমন, বিএনপি যারা সম্ভব প্রার্থী কার তৎপরতা কেমন, কেন্দ্রের সাথে তার কার যোগাযোগ ভালো এবং কে তাদের সঙ্গে আছে। বিগত দিনে তারা লড়াই সংগ্রামে যারা আপনারা জানেন যে প্রায় 15 বছর তারা রাজপথে ছিল, সবকিছু মিলে তারা কিন্তু অবজার্ভ করতেছে। তারাও জানে যে বিএনপি একেবারে আগ মুহূর্তে তারা প্রার্থী চূড়ান্ত করবে। আপনারা জানেন গত শনিবার কিন্তু বগুড়ার যারা সম্ভব প্রার্থী কিন্তু ঢাকায় ডেকে নেওয়া হয়েছিল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের সাথে স্কাইপে যুক্ত ছিলেন, তাদের কিন্তু সাথে কথা বলেছেন, একটা বার্তা দিয়েছেন যে বগুড়া হচ্ছে একটা মডেল জেলা বিএনপির কাছে, সারা বাংলাদেশের কাছে। এখানে অনেকেই মনোনয়ন চাইবে, খুবই স্বাভাবিক। প্রত্যেকে ভাববে যে আমি এখানে ইলেকশন করার জন্য আমি যোগ্য বা করতে চাই, আমার দলে কন্ট্রিবিউশন আছে, নেতাকর্মীর সাথে যোগাযোগ আছে, জনগণের সমাজে আমি দীর্ঘদিন কাজ করছি, তাদের সুখে দুঃখে ছিলাম। তো সেজন্য একটা বার্তা দেওয়া হয়েছে যে এখানে হয়তো সবাইকে তো মনোনয়ন দেওয়া সম্ভব হবে, একজনকে দিতে হবে, সেই একজনের পক্ষে সবাইকে কাজ করতে। এবং তারা কিন্তু প্রত্যেকেই হাইকমান্ডের কাছে কথা দিয়েছেন যে হ্যাঁ আমরা যদি আমরা দল করি, আমরা দলের আদর্শে বিশ্বাস করি, দল যে সিদ্ধান্ত নেবে আমরা কিন্তু সেভাবে কিন্তু আমরা কাজ করব, এই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং মজার ঘটনা হলো
যে আমি যে ইতিপূর্বে যেটা ছিল যে অনেক সময় অমুক ভাই তমুক ভাই বিভিন্ন আসনে, এবার কিন্তু কোথাও সেই স্লোগান দেখি নাই। প্রত্যেক মনোনয়ন প্রত্যাশী কিন্তু বলেছে যে আমরা ধানের শীষের পক্ষে কাজ করছি, আমাকে দিলে আলহামদুলিল্লাহ আমি আছি, যদি আমাকে না দেয় যাকেই দেওয়া হোক আমরা কিন্তু তার পক্ষেই কাজ করব। এইটা হচ্ছে বিএনপির ইয়ে। আর জনগণের মধ্যে যেটা আছেন, জনগণ কিন্তু অপেক্ষা করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে আসবেন, কবে বগুড়া আসবেন, এসে উনি কি বার্তাটা দেন। সবাই কিন্তু ওনার বক্তব্যের দিকে চেয়ে আছে। বাই দিস টাইম আপনি জানেন যে তারেক রহমান সাহেব বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন, 2 পর্বে প্রচারিত হয়েছে। এইখানে কিন্তু উনি ওনার বক্তব্যে কিন্তু সাধারণ মানুষ, অবশ্যই বিএনপি নেতাকর্মী সবাই কিন্তু খুব আস্থা রেখেছেন তার বক্তব্যের প্রতি, বিশেষত যে আগামীতে উনি কি করতে চান, দলের অবস্থান কি হবে, দেশকে তিনি কোথায় নিয়ে যেতে চান, কোন পর্যায়ে তিনি একটা সরকার কিভাবে সাজাবেন, সরকারের অগ্রাধিকার কি কি হবে, জনগণের কল্যাণে কি করবেন, কৃষকদের কল্যাণে কি করবেন, খেটে খাওয়া মানুষদের কল্যাণে কি করবেন, বাংলাদেশকে কোন উচ্চতায় নিতে চান 31 দফা তিনি ঘোষণা করেছেন। করেছেন। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে এই উনি ক্লিয়ার করেছেন। তাতে হয় কি যে বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু অনেক এই তারেক রহমানের সাক্ষাৎকার প্রচার তারা কিন্তু অনেক এটা কিন্তু জিনিসটাকে মানে জনগণের মধ্যে প্রচার করছে, জনগণও খুব উৎসাহী বিষয়টা নিয়ে, এবং তারা তাদের প্রচারে কিন্তু একটা গতি এসেছে এই সাক্ষাৎকারের পর। এবং জনগণও কিন্তু আস্থার সঙ্গে তাদেরকে নিয়েছে যে তাহলে আমাদের আর তারা এখন অপেক্ষা করছে যে তারেক রহমান কবে আসবে, এবং তার কাছ থেকে আরো তারা জানে যে তারেক রহমান হয়তো যদি রাষ্ট্রক্ষমতা বিএনপি আসে তাহলে বগুড়া যেহেতু তারেক রহমানের জেলা, জিয়া রহমানের জন্মভূমি, তারেক রহমানের জন্মভূমি, এখানে তাহলে একটা সম্ভাবনা আছে। আপনি জানেন যে বগুড়ায় কিন্তু গত 15-16 বছর কোনো উন্নয়ন হয় না, উন্নয়ন বঞ্চিত। তারা মুখে আছে, তারা বগুড়ার কি কি দরকার তারা নিজে মুখে তারেক রহমানকে জানাতে চায়। তারেক রহমান নিশ্চয়ই জনসভায় আসবেন, জনসভা তারা কিন্তু বলতে চায় যে আমাদের বগুড়ার এই দরকার, এবং তারা কিন্তু তারেক রহমানের সঙ্গে তারা কথা বলতে চান। তারা চান যে তারেক রহমান যখন বগুড়া আসবে তখন তাদের মতো করে তাদের কাছ থেকে শুনবেন যে কি কি কোথায় কি দরকার। এবং উনি তো তারেক রহমান সাহেব একটা পরিকল্পনা করেই ফেলেছেন যে বগুড়া কোথায় কি দরকার উনি জানেন। বগুড়া উনি এর আগে যখন উনি সেই তৃণমূল পর্যায়ে প্রতিনিধি সভা করেছেন, প্রত্যেকটা থানায় গিয়েছেন, প্রত্যেকটা ইউনিয়নে উনি গিয়েছেন বগুড়া, উনি জানেন বগুড়া কোথায় কি প্রয়োজন দরকার। তারপর উনি জনগণ বিশ্বাস করে তার কোনো আসবেন, তাদের কাছে শুনবেন এবং বগুড়াকে উনি সাজাবেন। জি, অনেক ধন্যবাদ। পুনর্গত দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা এর পরবর্তীতে যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে যেটি বলতে চাই যে রাতে কিন্তু আমরা দেখছি যে শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে, ঠিক একইভাবে বগুড়াতেও কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, যেটা আমরা মোহনবাইয়ের মাধ্যমে জানতে পেরেছি যে রুট লেভেল পর্যন্ত সেখান পর্যন্ত নির্বাচনের যে একটা হাওয়া চলছে সেটি কিন্তু আমরা আজকে মোহনবাইয়ের আলোচনায় স্পষ্ট পেয়েছি। আমরা নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুনর কথা এই আলোচনার সাথেই থাকবেন। ধন্যবাদ।